সুরির সাক্ষী মাতাল, সিবিআই করে তদন্ত ঠিক করেছে। যদি সিবিআই ঠিক থাকতো তাহলে তো এখন অভিষেক জেলে থাকতো। আমরা দেখছি না অনুব্রতের ব্যাপারে সিবিআই কি করেছে, কয়লা পাচারে কি করেছে, ব্যাপামে কি করেছে। আমরা চাইছি বিচার বিভাগীয় তদন্ত। অপরাধ মানতে চাইনি, আর দ্বিতীয়ত কে গ্রেপ্তার হয়েছে, সাজানো কিনা কে জানবে। কোন সিভিক অপরাধ করতে পারে পুলিশ বিনা? এখানে মমতার সাদের পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা যুক্ত, প্রিন্সিপাল যুক্ত, তৃণমূলের চিকিৎসক নেতা যুক্ত, তৃণমূলী যুক্ত। মোহাম্মদ সেলিমের বক্তব্যটা আগে আপনাদেরকে শোনালাম এই কারণেই যে এর বিস্তারিততেও যাব, তার আগে মোহাম্মদ সেলিমের পাশাপাশি আমি রাজ্যের আরেকজন বিরোধী দলের প্রতিনিধি সুকান্ত মজুমদারের বক্তব্যটা একবার আপনাদেরকে শোনাবো। তারপরে দুটো নিয়ে কথা বলবো এবং এদের দুজনের বক্তব্যের পাশাপাশি এই বক্তব্যর কি সারমর্ম এবং তার সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীও কি বলেছেন এবং এর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, বিস্তারিততে যাব। তার আগে বলে রাখি, আরজি কর মেডিকেল কলেজের যে নিন্দনীয়, কুরুচিকর এবং সমাজে আলোচনা করা যায় না এতটা একটা জঘন্য ঘটনা, সেই জঘন্য ঘটনায় যিনি মারা গিয়েছেন, যে ছাত্রীর উপর, যে চিকিৎসকের উপর নির্যাতন চলেছে, যার সঙ্গে দুষ্কর্ম হয়েছে শুনছি, নাকি ঘুমন্ত অবস্থায় তাকে মেরে ফেলার পরে তার সঙ্গে দুষ্কর্মটা করা হয়েছে। মানে কতটা মানসিক ভাবে ভারসাম্যহীনতা থাকলে, কতটা কুরুচিকর মনোভাবাপন্ন থাকলে সমাজে এরকম মানুষ জন্মাতে পারে এবং তারা এরকম কারুকার্য করতে পারে। তাই যে ঘটনাটা ঘটেছে তার কোন রকম জাস্টিফিকেশন দেওয়ার কোনো জায়গা নেই। তাকে সর্বদল দলমত নির্বিশেষে একটাই কাজ, যে যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা যেন আর কোনোদিন না ঘটে, প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যে ঘটিয়েছে প্রকৃত অর্থে তার যেন একদম সর্বোচ্চ শাস্তি হয়, তার সাথে সাথে তার সঙ্গে যদি আরো কেউ যুক্ত থাকে তাহলে তারাও যেন সামনে আসে, এটাই আবেদন রাখবো। তারপরে ভিডিওর বিস্তারিততে যাব যে এই রাজনীতিবিদ এই নিন্দনীয় ঘটনায় রাজনীতি কিভাবে ঢুকছে, আর এই নিন্দনীয় ঘটনার সঙ্গে একটা চিকিৎসক নিজের প্রাণ দিয়ে দিয়েছেন, নিজে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তার বাবা মার যে মানসিক অবস্থা, তার পরিবারের যে মানসিক অবস্থা, তার বন্ধু বান্ধবের যে মানসিক অবস্থা, সমাজের যে মানসিক অবস্থা, সে সমস্ত কিছু চিন্তা না করে কিছু মানুষ রয়েছে যারা রাজনীতির তাওয়াতে রুটি সেঁকতে চাইছে। আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে। সকলকে বলে রাখি, আমি দীপ চ্যাটার্জি। যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন সকলেই পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজকে ফলো করবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, না ভালো লাগলে কোনো দরকার নেই শেয়ার করার। সকলের সাথে শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিও শুরু করছি। তার আগে ডক্টর সুকান্ত মজুমদার, তার বক্তব্যটা একবার আপনাদেরকে শোনাবো, তিনি কি বলেছেন শুনুন। আমরা বুঝতে পারছি না যে এই সিভিক ভলেন্টিয়ারের মোটিভটা কি। কোনো মোটিভ ছাড়া তো কেউ কিছু করতে পারে না। আমি কাউকে খুন করব, তো আমার তার সাথে শত্রুতা থাকতে হবে, তবে না তাকে খুন করার মোটিভ বা খুন করার মতো মানসিকতা আমার মধ্যে জন্মাবে। হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেল, আপনি খুন করে দিন, এরকম তো হয় না। তো পেছনে মোটিভটা কি পরিবারও বুঝতে পারছে না, আমরাও বুঝতে পারছি না। আমি আগেই বলেছি যে এটা কেন কিভাবে হচ্ছে, যেভাবে পুরো বিষয়টাকে তাড়াতাড়ি করে দিতে হবে এরকম একটা বিষয় চেষ্টা চলেছিল গতকাল পুলিশের তরফ থেকে। পুলিশ দিয়ে ব্যারিকেড করে কাউকে দেখা করতে দেওয়া হবে না, মিডিয়ার ফোন ধরা যাবে না, এবং নানা ধরনের অনেক কিছু হয়েছে। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী নাকি ফোন করেছিলেন, ভালো কথা, কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করার কেন প্রয়োজন পড়বে যে তারপরে পুলিশ স্টেপ নেবে? তার মানে প্রতিটা কেসে এই রাজ্যে যেখানে মুখ্যমন্ত্রী ফোন করবেন সেখানে অ্যাকশন হবে, অন্য কোথাও অ্যাকশন হবে না। আমি প্রথমে মাতব্বর সেলিম, মোহাম্মদ সেলিমের বক্তব্য আপনাদেরকে এই কারণেই শোনালাম, তারপরে সুকান্ত মজুমদারের বক্তব্য শোনালাম। দুটো রাজনৈতিক দলের যে রাজনৈতিক আগ্রাসন এই মহিলা চিকিৎসকের মৃত্যুকে ঘিরে, সেটা দুরকম, সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি তাদের ভিডিওটা দিয়ে প্রথম শুরু করলাম। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছে সেটা তো দেখাবোই। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৃণমূল দলের সর্বোচ্চ পদাধিকারীর মধ্যে অন্যতম একজন, তিনি কি বলছেন সেটাও তো দেখাবো। রাজ্যের পুলিশ তিনি কি বলছেন, তারা কি বলছেন সেটাও শোনাবো। কিন্তু তার আগে একবার মোহাম্মদ সেলিমের যে প্রথম বক্তব্যটা শুনিয়েছিলাম আপনাদেরকে সেটার বিষয় বলি। মোহাম্মদ সেলিম আজকে যে রাজনীতি করতে চাইছেন, যে বড় বড় লেকচার, যে বড় বড় কথা উনি বললেন, আপনারা শুনলেন যে কি ধরনের কথা বললেন। উনি তৃণমূলের দিকে পরিষ্কার আঙুল তুললেন যে এর সঙ্গে সবাই তৃণমূলের যুক্ত, এর সঙ্গে সবাই তৃণমূলের গুন্ডা যুক্ত, সিবিআই দিয়ে কিচ্ছু লাভ হবে না। আমার ভিডিও যদি মোহাম্মদ সেলিম অথবা যদি সিপিএম এর কোন রকম নেতা কর্মীরা দেখে থাকেন তাহলে তারা উত্তরটা দিন, যে সিবিআই দিয়েও যদি কোনো লাভ না হয় তাহলে কি দিয়ে লাভটা হবে? রাজ্য পুলিশ ব্যর্থ, সিবিআই ব্যর্থ, তাহলে কি সিপিএম এর হারমাতকে দিয়ে এই বিচার করা যেতে পারে? সেটা আগে জবাব দেবেন। আসলে সিপিএম দলটার বর্তমান অবস্থা এতটাই নিচে নেমে গিয়েছে যে সিপিএম দল সামান্য একটি খড়কুটোর মতো বিষয়বস্তুকে নিয়ে রাজনীতি করতে চাইছে। মানে এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা সামান্য বিষয়বস্তু নয়, সেটা অবশ্যই মারাত্মক বিষয়বস্তু। আমি বলতে চাইছি যে সিপিএম এর যারা রয়েছেন তারা ছোট ছোট ইস্যুকে নিয়েও যদি এখন বড় করে রাজনীতি করতে পারেন
তাহলে তাদের যদি রাজনৈতিক মানচিত্রে আবার ফিরে আসা যায়, সে জায়গায় তো এটা একটা বড় ঘটনা পাওয়া গেছে। কোথায় মোহাম্মদ সেলিমের মতো বড় রাজনৈতিক কোথায় সিপিএম দলের মতো একটা পুরনো রাজনৈতিক দল পতাকা ছেড়ে দলমত নির্বিশেষে এই পরিবারের পাশে এসে দাঁড়াবে? তা না করে আরজি করের সামনে তারা ব্যানার বেঁধে ফেস্টুন বেঁধে নিজেদের যারা যুব সম্প্রদায়ের কর্মী রয়েছে, ডিওয়াইএফআই, এসএফআই, ডিআইএফও নাকি কি সব সংগঠন রয়েছে, তাদেরকে রাস্তায় নামাক, কোনো আপত্তি নেই, কিন্তু ঝান্ডাটা এইভাবে সামনে থাকবে। সিপিএম এর ঝান্ডা মাথায় লাগিয়ে একটা নারী নির্যাতনের, একটা নারীর যে সঙ্গে দুষ্কর্ম হয়েছে সেটার দেখাচ্ছে জনগণকে যে আমরা এটা নিয়ে প্রচন্ড চিন্তা, কিন্তু আক্ষরিক অর্থে সেটা কি? আক্ষরিক অর্থে সুজন চক্রবর্তী, সিপিএম এর মোহাম্মদ সেলিম এরা চেষ্টা করছেন নিজেদের রাজনৈতিক প্রেক্ষাপট জমি তৈরি করা। একজন নির্যাতিতা যে মারা গিয়েছে তার লাশের উপর দাঁড়িয়ে ছি 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 ছি, এত একটা নিকৃষ্টতম মানসিক চিন্তাধারা যে একজন মারা গিয়েছে, সেই মারা যাওয়ার দুষ্কর্ম করেছে, কোথায় তার পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানাবেন, সে জায়গায় দাঁড়িয়ে নিজেদের ফ্ল্যাগ বেঁধে নিজেদের ফেস্টুন বেঁধে লোককে দেখাচ্ছেন, আর সেই নির্যাতিতার যে জীবন চলে গিয়েছে তার উপরে দাঁড়িয়ে নিজের দুটো ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছে এই মোহাম্মদ সেলিমের মতো নেতারা। কিন্তু মোহাম্মদ সেলিম ভুলে গিয়েছেন আজকে স্বাস্থ্য দপ্তরে যে ঘটনাটা ঘটেছে নিন্দনীয়। আমি প্রকাশ্যে বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি তাদের বক্তব্য শোনাবো। কোন রকম বাঁচানোর ডিফেন্ড করার কোনো রাস্তাই নাই, তাকে প্রকাশ্যে দাঁড়িয়ে তবুও সেটা কম হবে, কিন্তু ভারতের সংবিধান এটা তো এরকম কোনো আইন তো দেয় না। কিন্তু তবুও মোহাম্মদ সেলিমকে একবার মনে করিয়ে দেবো, আর সিপিএম এর যারা এই ঘটনায় রাজনৈতিক তাওয়াতে রুটি সেকতে যাচ্ছে তাদেরকে একবার মনে করাবো। তাদের হয়তো যুবকর্মীর অনেকের জন্মই হয়নি সে সময়, আমারও বয়স সে সময় 2-1 বছর, তবুও ইতিহাস সাক্ষী রয়েছে বানতলার ঘটনার। মনে পড়ে মোহাম্মদ সেলিম যারা রয়েছেন সেই সময়কার যারা সিপিএম কর্তা রয়েছেন, আজকে যারা এই মহিলার এত নৃশংস ঘটনায় তাওয়াতে রুটি সেকতে গেছেন, তাদের আজ মনে পড়ছে বানতলার সেই ঘটনা যেখানে তিনটে মহিলাকে প্রায় 14 থেকে 16 জন সিপিএম কর্মী, আমি আবার বলছি সিপিএম কর্মী, জঘন্যভাবে রাস্তায় আটকে অ্যাম্বাসেডার থেকে নামিয়ে তাদের যে ড্রাইভার ছিল তাকে মেরে দিয়ে সেই 3টে মহিলার সঙ্গে দুষ্কর্ম করে পাশের একটি ধান খেতে নিয়ে গিয়ে। তাদের নাম এই মুহূর্তে ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, তাই নাম বলতে আমার কোনো অসুবিধা নাই, গোটা ঘটনাটা সকলের কাছে জানে, তবুও যারা জানে না তাদেরকে বলে দিই, তাদের নাম হচ্ছে অনিতা দেওয়ান, উমা ঘোষ এবং রেনু ঘোষ। এই অনিতা দেওয়ান এবং উমা ঘোষ এরা ছিল স্বাস্থ্য দপ্তরের কর্মী, আর রেনু ঘোষ ছিলেন ইউনিসেফের কর্মী, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একজন, দিল্লি থেকে এসেছিলেন এই রেনু ঘোষ, বিশ্ব সংস্থার একটা কর্মী রেনু ঘোষ। তার সঙ্গে একটা দুষ্কর্ম করা হয়েছিল। তারা কারা করেছিল? এই সিপিএম দলের 14 থেকে 16 জন, তখনকার দিনে যাদেরকে বলা হতো হারমাত, তারা রাস্তায় তাদেরকে আটকে সন্ধ্যা 6:30টার সময় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের কাছে, বানতলার কাছে। ভুলে গেছেন মোহাম্মদ সেলিম বাবু? সেই সময় তৎকালীন আপনাদের যে স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুর, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী কি বলেছিলেন জানেন? মনে আছে হয়তো আপনাদের দলের সমসাময়িক সেই সময়কার কর্মীদের, তিনি বলেছিলেন ছেলেরা ভেবেছিল এরা হয়তো বাচ্চা চোর, সেই জন্য এই ভুলটা করে ফেলেছে। বাচ্চা চোরকে, 3টে বাচ্চা চোর, 3টে নারী মহিলা বাচ্চা চোরকে ধানের খেতে নিয়ে গিয়ে দুষ্কর্ম করা হয়, তাদের প্রাইভেট পার্টে মেটালিক টর্চ পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এরকম জঘন্য ঘটনা ঘটেছিল 14 থেকে 16 জনের সিপিএম এর গুণসরা। আর আজকে মোহাম্মদ সেলিম এত বড় বড় কথা বলছেন। তৎকালীন মুখ্যমন্ত্রী যতুই বসু প্রথমে ব্যাপারটা ধামাচাপা দিতে চেয়েছিলেন। প্রশান্ত সুর প্রথমেই বললাম যে স্বাস্থ্যমন্ত্রী তৎকালীন ধামাচাপা দিতে চেয়েছিলেন, কিন্তু ঘটনা ধামাচাপা তখনকার দিনে ইন্টারনেট না থাকা সত্ত্বেও থাকেনি। এত ভয়ঙ্কর, এত নৃশংস ঘটনা ঘটেছিল। অনেকে বলেন, অনেক মিডিয়া রিপোর্টস বলে যে এই 3 জন মহিলা পঞ্চায়েতের সিপিএম এর যে ইউনিসেফ থেকে ফান্ডস আসতো, সেই ফান্ডসের দুর্নীতি ধরে ফেলেছিল। সেই দুর্নীতি ধরে ফেলার জন্য কোনো এক অপর কর্তার থেকে তাদেরকে শেষ করার হয়তো নির্দেশ এসেছিল, আর শেষ করার আগে তাদের সঙ্গে এরকম দুষ্কর্ম করা হয়। পরবর্তীকালে মানুষের চাপে 6 জন সাজা পায়, এরপর আস্তে আস্তে মামলাটা ঠান্ডা ঘরে চলে যায়। তারপর ভুলে গেছেন মোহাম্মদ সেলিম বাবু তাপসী মালিকের ঘটনা, সিঙ্গুরে তাকে কি করে দুষ্কর্ম করে তাকে জ্যান্ত পুড়িয়ে তাকে মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে।
আজ মোহাম্মদ সেলিম আরজি করের সামনে পতাকা বেঁধে এত বড় বড় করে লাফালাফি করছে। আমি আবার বলছি যে ভিডিও যারা দেখছেন এটা ভাববেন না যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমি কোনো রকম জাস্টিফাই করছি, মিনিমাম না। যদি তৃণমূল কংগ্রেসের কোনো বড় মন্ত্রীও যুক্ত থাকতো তবুও বলতাম তাকে একদম দাঁড় করিয়ে ঝুলিয়ে দেওয়া দরকার ছিল। আমি এখনো বলছি যে সেটার কোনো বলছেন, কিন্তু মোহাম্মদ সেলিম আমি পতাকা নিয়ে তার দলকে যে নোংরা রাজনীতি করতে দেখলাম তার প্রতিবাদে এই ভিডিওটা করে তাকে বলছি যে সে ভুলে গেছে তার জামানার এই নৃশংসতা, সে ভুলে গেছে তার জামানার তাপসী মালিক বানতলার মতো বড় বড় ঘটনার কথা। তাই আজকে সে এত বড় বড় লেকচার দিচ্ছে, তার মুখে মানায় না। সেই জন্য মোহাম্মদ সেলিমের এই নোংরা রাজনীতির তীব্র ধিক্কার জানাই। আর পরবর্তীকালে যে ভিডিও আপনাদেরকে দেখালাম আমি ডক্টর সুকান্ত মজুমদারের, তিনি বললেন যে প্রত্যেকটা ম্যাটারে মুখ্যমন্ত্রীকে কেন ফোন করতে হবে। এ বিষয়ে আমি সুকান্ত মজুমদারের সঙ্গে একমত। রাজনৈতিক প্রেক্ষাপটে দুজনের বিরোধিতা থাকতে পারে, কিন্তু সুকান্ত মজুমদার শালীনতার সঙ্গে যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটায় কিছুটা হলেও আমি একমত। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বাংলার বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ ক্ষেত্রে নানা রকম গুণসের অত্যাচার চলছে, আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ম্যাটারে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একজন টপ লেভেলে বসে রয়েছে, তাকে কেন হস্তক্ষেপ করতে হবে। পুলিশ তাড়াহুড়ো কিছু ক্ষেত্রে করেছিল, এই ঘটনাটার ক্ষেত্রেও আমি শুনেছি প্রথম দিকে তাড়াহুড়ো করেছিল, তাড়াহুড়ো করে ব্যাপারটাকে একদম যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়া উচিত ও একটা পুলিশ চেষ্টা করেছিল। তার কারণ আমি বলে দিই, তার কারণ আমার যতদূর মনে হয়, আমি তো বলতে পারি না, আমার যতদূর মনে হয় যে এই ঘটনাটা যাতে প্রচুর আগুনের মতো তীব্রতা না ছড়িয়ে যায় সেই জন্য পুলিশ হয়তো চেয়েছিল তাড়াতাড়ি করে যতটুকু ব্যাপারটা মিটিয়ে দেওয়া যায়। কিন্তু পুলিশের আমি বলবো যে এক্ষেত্রে পুলিশের একটা গাফিলতি প্রথম দিকে ছিল। তার কারণ হচ্ছে প্রথমেই পুলিশের বলে দেওয়া উচিত হয়নি যে সে হয়তো এই বয়ানটা পুলিশের প্রথমের দিকেই বাজে ছিল। একজন যে তিনি যে নিজেকে শেষ করেন তিনি কখনোই অর্ধেক বিবস্ত্র অবস্থায় থাকে না। তাই পুলিশ প্রথম ক্ষেত্রে যে ঘটনাটা বলে ফেলেছিল সেটা আমার মনে হয় যে বলা উচিত হয়নি পুলিশের ক্ষেত্রে। সুকান্ত মজুমদার সেই পরিপ্রেক্ষিতে বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুনেছিলাম ফোন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন, অত্যন্ত ভালো কথা, কিন্তু কেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করতে হবে। আমি সুকান্ত মজুমদারের রাজনৈতিক বিরোধিতা করি, কিন্তু সুকান্ত মজুমদার যে বক্তব্যটা করেছে আমি একমত। প্রত্যেকটা ক্ষেত্রে কেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, কেন পুলিশ এত হাত পা বেঁধে থাকবেন, কেন পুলিশ ছোট ছোট নেতাকর্মীদেরকে ভয় পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ সমর্থন তো দিয়ে রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ণ সমর্থন দিয়ে রেখেছেন, তারপরেও কেন পুলিশের এত জড়তা থাকে সমস্ত জায়গায়। প্রত্যেকটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে যে ফুল অ্যাকশন নাও, তারপরেই কেন পুলিশ ফুল অ্যাকশন নেয়, আগে থাকতে কেন নয়, এটা প্রশ্ন। পরবর্তী ক্ষেত্রে শুনলাম সুকান্ত মজুমদার তিনি দেশের যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছে জেপি নাড্ডা তাকে চিঠি লিখেছেন যে রাজ্যে যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলোর একটা সুপারভিশন করা দরকার। ডক্টর সুকান্ত মজুমদার একজন স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিনি যদি স্বাস্থ্য প্রতিমন্ত্রী না তিনি শিক্ষা প্রতিমন্ত্রী সম্ভবত, মাফ করবেন, তবুও তিনি রাজ্যের সভাপতি বিজেপি, সেই ক্ষেত্রে যদি স্বাস্থ্যের মন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের আমাদের যে সুপার স্পেশালিস্ট হসপিটালগুলো রয়েছে রাজ্য সরকারের পাশে যদি কেন্দ্রীয় সরকারও হস্তক্ষেপ করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মিলে নারী সুরক্ষার জন্য কিছু কন্ট্রিবিউশন দিয়ে সুরক্ষার আওতায় আনতে পারে, বিশেষ করে সিসিটিভি ক্যামেরা এবং আরো মহিলাদের জন্য বিশেষ বিশেষ কিছু সিকিউরিটি জনিত সেফটি রুম, এগুলো যদি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সুকান্ত মজুমদার চিঠি লিখে আনাতে পারেন এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে মহিলাদের সুরক্ষার জন্য কাজ করতে পারেন তাহলে সত্যিই ভালো হবে। এটা খারাপের কিছু আমি এর মধ্যে দেখছি না, কিন্তু এর মধ্যে নোংরা রাজনীতি ঢোকাবেন না, এইটাই আমার বলার হচ্ছে প্রধান লক্ষ্য। নোংরা রাজনীতি এর মধ্যে ঢোকানো, শুভেন্দু অধিকারী সে মোহাম্মদ সেলিমকে বলেছিলেন যে পতাকা ছেড়ে আসুন আরজি করে, আমি একমত। শুভেন্দু অধিকারীকে বারবার ট্রোল করি, সমস্ত কিছুতে ট্রোল করেছি, কিন্তু এই বক্তব্যটাতে একমত। আরজি করের যে ঘটনা সেই ঘটনার ক্ষেত্রে তৃণমূল, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি সমস্ত দলকে নিজের নিজের পতাকা ছেড়ে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানো উচিত। নিজের পতাকা ছেড়ে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে কিভাবে বিজেপি কেন্দ্র থেকে ফান্ড অ্যালট করে, রাজ্য থেকে ফান্ড অ্যালট করে, তৃণমূল কংগ্রেস দুটো গভর্নমেন্টের ফান্ড অ্যালটেশন হয়ে একসঙ্গে এই যে স্পেশালিটি মাল্টি স্পেশালিটি হসপিটালগুলো রয়েছে, মেডিকেল কলেজগুলো রয়েছে, বিশেষ করে নারী হোস্টেলগুলো, মহিলাদের হোস্টেলগুলো রয়েছে, সেগুলোকে করা যাক না, সেগুলোকে সুরক্ষিত করা হোক না, তাতে অসুবিধা কোথায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সামনে এবিপি আনন্দকে
সাক্ষাৎকার ফোনের মাধ্যমে দিয়ে বলে দিয়েছেন যে যা চাইবে নির্যাতিতার পরিবার আমি তাই দিতে রাজি আছি, দোষীর কঠোর শাস্তি হওয়া উচিত। এত বড় কথা কোন মুখ্যমন্ত্রী বলেছেন? বিজেপি সরকারের এখনো পর্যন্ত কেউ মোহাম্মদ সেলিমের মতো পশ্চিমবঙ্গে মোহাম্মদ সেলিমের মতো উন্মাদনা দেখায়নি, কট্টর রাজনীতি দেখাতে যায়নি। যদি দেখাতে যেত তাহলে আমি বিজেপি সরকারের অন্যান্য রাজ্যে স্টেটে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, মণিপুর এই সমস্ত রাজ্যে বিজেপির ক্যাডারের দ্বারা মহিলারা অত্যাচারিত, সেখানে মহিলাদেরকে কিভাবে নোংরামি করা হয় প্রত্যেকটা রিপোর্টস ডেটা আমি দেখিয়ে দিতাম। তাই মহিলাদের সঙ্গে উৎপীড়ন, মহিলাদের সঙ্গে এই সমস্ত ঘটনায় সকলকে একসাথে থাকতে হবে। বিজেপি যদি এই ঘটনা নিয়ে বেশি বাড়াবাড়ি করতো মোহাম্মদ সেলিমের মতো, তাহলে মোহাম্মদ সেলিমের যেরকম বানতলার ঘটনা দেখালাম, সেরকম বিজেপি শাসিত রাজ্যে যে ঘটনাগুলো রয়েছে সেগুলো দেখাতাম। কিন্তু এখন এটার প্রয়োজনীয়তা নেই। পরে নিশ্চয়ই দেখাবো যে কোনো রাজ্যে ঘটে যাওয়া ঘটনায় কোনো সরকারের হাত থাকে না। হ্যাঁ, সরকার পারে নিশ্চিত একটা সুরক্ষা প্রদান করার প্রচেষ্টা করতে, এ বিষয়ে সরকার পারে, কিন্তু রাত্রি 3টে, রাত্রি 4টে, রাত্রি 5টার সময় কি ঘটনা ঘটে যাচ্ছে তার জন্য রাজ্য পুলিশের ডিজি, তার জন্য মুখ্যমন্ত্রী জেগে বসে থাকবে না, কোনো রাজ্যেই নয়। সেটা গুজরাট হোক, উত্তরপ্রদেশ হোক, মধ্যপ্রদেশ, সব রাজ্যেই আমাদের নিজস্ব নাগরিকদেরকেও কিছুটা সুরক্ষিত হতে হবে। তার সাথে সাথে লোকাল বডিজকে সুরক্ষিত, লোকাল বডিজে যারা রয়েছে তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। মেডিকেল কলেজের জন্য মুখ্যমন্ত্রীকে ঘোষণা করতে হবে যে সমস্ত কিছু আমি জায়গা দেবো, সমস্ত কিছু সিসিটিভি বসাতে হবে। কেন? মুখ্যমন্ত্রী তো সেখানকার সুপ্রিম লেভেল, তার নিচে সেখানকার জেলা পরিষদ রয়েছে, সেখানকার এমএলএ রয়েছে, সেখানকার এমপি রয়েছে, সর্বোপরি সেই হসপিটালের যিনি মেন সুপার, এমএসভিপি, সকলে রয়েছেন। তারা কি করছেন? তারা কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে তুমি ওখানটায় লাগাও, তারপরে সিসিটিভি লাগাবে? না, তারা শুধু মোটা মাইনে নিতে আসে, নীলবাতি চেপে গাড়ি করে ঘুরতে আসে, কি করতে আসে? তারা নিজেদের মেডিকেল কলেজটাকে, মেডিকেল কলেজের চেয়ারম্যান যারা রয়েছেন, মেডিকেল কলেজের যারা দায়িত্বে রয়েছেন, তারা কি করবে? লোকাল বডিজ যতদিন না নিজের মধ্যে অ্যাওয়ারনেস আসবে ততদিন এই ঘটনা থামানো মুশকিল। কারণ আমার ঘরের কর্ণধার আমার বাবা মা, আমার বাবা মা যদি ঘরটাকে না সামলায়, এখানকার ডিএম এসে আমার ঘরে কি হচ্ছে সেটা তো দেখতে আসবে না। তাই লোকাল বডিজকে অবশ্যই নিজের ঘরটাকে সুরক্ষিত করতে হবে। লোকাল বডিজের এটা সমস্ত রাজ্যের হসপিটালের মধ্যে লোকাল বডিজের এটা জানা উচিত যে এখানে রাত্রিবেলায় নারী সুরক্ষার যদি সমস্যা থাকে, রাত্রে হসপিটালের মধ্যে এমার্জেন্সি পরিষেবা চালু থাকে, কত মানুষ রোগী ভর্তি থাকে, কতজন আসছে সেখানে, প্রত্যেকজনকে তো চেকিং করে ঢোকানো সম্ভব নয়। রাত্রে এমার্জেন্সিতে কেউ পেশেন্ট ভর্তি হলো, তার সঙ্গে 14-15 জন আসলো, তার মধ্যে 4-5 জন রইলো কোনো মদ্যপ, কেউ দুষ্কৃতী, তাদেরকে কি পুলিশ দফায় দফায় মানে ভেরিফিকেশন করা সম্ভব? এটা তো সম্ভব নয়। তার জন্য মহিলা যারা চিকিৎসক রয়েছেন তাদের জন্য একটা নির্দিষ্ট কেজ করা যেতেই পারে, যে তারা নির্দিষ্ট গ্রিল ঘরের মধ্যে থেকে রোগীর পরিষেবা দেবেন। যদি প্রয়োজন পড়ে তাহলে সেই গ্রিল ঘরের মধ্যে রোগীকে কোনো পুলিশি প্রহরার মধ্যে ঢুকানো হতে পারে। গোটা যেখানে মহিলা চিকিৎসকরা বসছেন রাত্রিবেলায় 2টো, 2:30টে, 3টের সময়, গোটাটা সিসিটিভি সার্ভিলেন্সে মুড়ে দেওয়া যেতেই পারে। পয়সার তো রাজ্য সরকার অভাব দিচ্ছে না, রাজ্য সরকার সমস্ত জায়গায় ফান্ড অ্যালট করছে, পয়সার অভাব নেই। প্রত্যেকটা মহিলা রেস্টরুমের জন্য রেস্টরুম করা যেতে পারে, তাদেরকে সুরক্ষিত রেস্টরুম, যে রেস্টরুমে তারা নিজস্ব চাবি নিজেদের কাছে রেখেই একমাত্র ঢুকতে পারবে। যে যে সেই রেস্টরুম ব্যবহার করবে সেই রেস্টরুমের চাবি প্রত্যেকের কাছে থাকবে। এর তো অসুবিধা কোথায়? হয়তো একটা রেস্টরুম 5 জন মিলে শেয়ার করছে, 5 জনের কাছে চাবি থাকবে, আসবে সে চাবি দিয়ে রেস্ট নেবে, আবার সে চাবি দিয়ে বেরিয়ে যাবে। প্রয়োজনে সেখানে নিরাপত্তা রক্ষী থাকবে, প্রয়োজনে প্রত্যেকটা নিরাপত্তা রক্ষীর সঙ্গে ট্র্যাকার থাকবে, যে তারা কি করছে গতিবিধি তাদের দেখার জন্য একজন সুপারভাইজার থাকবে, শুধুমাত্র রাত্রির ক্ষেত্রে। এগুলো একটা মেডিকেল কলেজে করা যেতে পারে না? প্রাইভেট মেডিকেল কলেজে যদি হতে পারে, সরকারি মেডিকেল কলেজে কেন হবে না? হওয়া যেতেই পারে। সদিচ্ছার কোনো খামতি নেই রাজ্য সরকারের, সদিচ্ছার কোনো খামতি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী। খামতি রয়েছে নিচু লেভেলে বসে থাকা এই সমস্ত যারা হসপিটালের কর্তা রয়েছে তাদের মধ্যে। কি করে একটা এই দুষ্কৃতী ঢুকে যেতে পারে? সৌমেন রায় নাকি নাম দুষ্কৃতী, তাকে শোনা যাচ্ছে সম্ভবত সে নাকি পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল। এত পাওয়ার উদ্ধত্ত সিভিক ভলেন্টিয়ারের মধ্যে সত্যিই দেখা গিয়েছে প্রত্যেক জায়গায়। আপনি ট্রাফিক লেনে দেখবেন, প্রত্যেক জায়গায় রাত্রিবেলায় যখন সিভিক ভলেন্টিয়াররা ডিউটি করে দেখবেন একটা আধিকারিকের থেকে তার উদ্ধত্ত বেশি। বাইকের চাবি একটা সিভিক ভলেন্টিয়ার খুলে নিয়ে চলে যাবে, আধিকারিক খুলবেন।
তার এতটা উদ্ধত্ত, এতটা পাওয়ার কেন দিয়ে রেখেছে? নিচু লেভেল দিয়ে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ঘোষণা করেছিল একটা মিটিং এ, আমি দেখেছিলাম, যে কেন সিভিকদের দিকে গাড়ির পুলিশের পয়সা তোলা হবে। কে করছে এগুলো? রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে সম্ভব নয়। সমস্ত জায়গায় গোটা মানে পশ্চিমবঙ্গে এরকম মানুষ কিছু কিছু জায়গায় রয়েছে, সব জায়গায় মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করা সম্ভব নাকি? লোকাল লেভেল কি করছে? লোকাল নিচু জায়গার মানুষ কি করছে? অধিকারিকরা কি করছে? লোকাল এসপি কেন এগুলোর ব্যবস্থা নেবেন? একটা সিভিক ভলেন্টিয়ার কোথায় রাত্রিবেলায় যাচ্ছে, সে যদি অফ ডিউটি যায় আলাদা ব্যাপার, সে যদি অন ডিউটি কোথাও যাচ্ছে সেটা তো জানা দরকার। কেন সেগুলো হবে না? এগুলো তো হওয়া উচিত। রাজ্যে এই যে সিভিক ভলেন্টিয়ার যে ধরা পড়লো, তার সম্বন্ধে কেন যাচাই করা হবে না? শোনা যাচ্ছে তার প্রতিবেশী বলছে তার 5টা বিয়ে, শোনা যাচ্ছে তার প্রতিবেশী বলছে যে সে নাকি সবার কাছে এইভাবে টাকা ধার নিয়েছে, সে নাকি প্রতিবেশীদের সঙ্গে বাজে ব্যবহার করে, রাত্রিবেলায় মদ্যপ অবস্থায় ঢোকে। একটা লোকের সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন হয়, আর একটা সিভিক ভলেন্টিয়ার সে এরকম কর্মকাণ্ড করে বেড়াচ্ছে দিনের পর দিন ধরে, তার কোন রকম যাচাই করেনি? তাকে একটা সিভিক ভলেন্টিয়ার কাজ দেওয়ার সময় তার আধিকারিকরা যাচাই করবে না? তার জন্য এরকম ঘটনা ঘটলো। আমার মানে আবেদন থাকবে যে মানুষ এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, পুলিশ এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, যতগুলো রাজ্যের সিভিক ভলেন্টিয়ার আছে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করুক। তাদের এগেনস্টে অতীতে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তো? তাদের পাড়া প্রতিবেশীরা কি বলছেন? যতগুলো মেডিকেল কলেজে স্বাস্থ্যকর্মী রয়েছে সকলের ব্যাকগ্রাউন্ড চেক করুক। আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো, ডিআইবি ইচ্ছা করলে সব করে। একটা মানুষের কি অতীতের রেকর্ড রয়েছে, বা তার বডি ল্যাঙ্গুয়েজ কি চলছে বর্তমানে, তার মানসিক অবস্থা কি চলছে, সমস্ত কিছু তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারে। কিন্তু আমাদের রাজ্য, এটাও মানতে হবে, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ অনেক বড় রাজ্য, এই রাজ্যে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা অসম্ভবের ক্ষেত্রের মধ্যেই পড়ে। কিন্তু তবুও চেষ্টা করতে হবে। কিছু কিছু পয়েন্টস তো আমি বললাম যে মেডিকেল কলেজে এগুলো দরকার, এগুলো না মিটলে, মেডিকেল কলেজে এগুলো না হলে, এগুলো আগামী দিনে সুরক্ষা বাড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দরাজ সার্টিফিকেট দিচ্ছে, সকলকে বলছে যে আমি সকলের সঙ্গে রয়েছি। একটা মুখ্যমন্ত্রী এত ভাবে কাজ করতে চাইছে, এত ভাবে কাজ করার চেষ্টা করছে, তাকে নিচু লেভেলের লোক সমর্থন সেইভাবে করছেন। তার জন্য বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে এগিয়ে আসতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য দেখুন, স্ক্রিনশট। তিনি বলেছিলেন, কালকেই তিনি বলেছেন যে এরকম ঘটনা, তার হাতে যদি ক্ষমতা থাকতো, আইন থাকতো, এই ব্যক্তিকে সমস্ত আগে থেকে তার সঙ্গে এনকাউন্টারের মতো ঘটনা ঘটিয়ে দেওয়া উচিত। অবশ্যই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত। ফাস্ট ট্র্যাকে কোর্টে এগুলোকে 7 দিনের মধ্যে ঘটিয়ে দেওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিল আনা হোক লোকসভায়, যে এই সমস্ত ঘটনা 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তৃণমূল সমর্থন করবে বিজেপিকে যদি এরকম বিল আনে। এত বড় কথা, বিজেপি কেন আনছে না? আনুক এরকম বিল, যে যেখানে পরিষ্কার আয়নার মতো দেখা যাবে, প্রমাণ পাওয়া যাবে যে এই ব্যক্তি করেছে, সেই জায়গায় বিল আনা হোক, 7 থেকে 10 দিনের মধ্যে ট্রায়াল করে দেওয়া হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন সমর্থন করবে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটা সমর্থন করছেন রাজ্যের প্রত্যেকটা বিষয়ে, সেই জায়গায় নিচু লেভেলের আধিকারিকরা অনেক গাফিলতি রয়েছে। যে গাফিলতিগুলো চেঞ্জ করা কি করে সম্ভব আমার মাথায় আসছে না। তবে প্রথমেই যেটা দেখালাম, যে সুকান্ত মজুমদার যে কথাটা বলেছেন, এই কথাটার সঙ্গে একমত যে মুখ্যমন্ত্রীকে সমস্ত জায়গায় কেন হস্তক্ষেপ করতে হবে? তাহলে বাকিরা কি করছে? তবে যাওয়ার আগে এইটুকু আবেদন রেখে যাব যে রাজ্য পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে যেন কাজটা করেন, এবং এর সঙ্গে যদি আরো কেউ জড়িয়ে থাকে, সে যেই হোক, সেটা পাবলিকের সামনে আনুক, এবং সকলকে অতি দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছেন যে তাদেরকে সর্বোচ্চ একদম ঝুলিয়ে দেওয়ার মতো শাস্তি ঘোষণা করা হোক। কোর্টের তরফ থেকে কোনো নেগলিজেন্সি যেন করা না হয়, পুলিশের তরফ থেকে কোনো নেগলিজেন্সি করা যেন না হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এও ঘোষণা করেছেন যে এই মেডিকেল কলেজের চিকিৎসকের স্মরণে একটি ভবন সেখানে তৈরি হবে। সেটা অত্যন্ত ভালো একটা দৃষ্টান্ত, ভালো একটা উদাহরণ। কিন্তু এরকম ভবন, এইভাবে ভবন যেন পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষে কোথাও না তৈরি হয়। কারণ একটা মানুষের, আমি শুনছিলাম তার বাবা কি কষ্ট করে তাকে মানুষ করেছেন, কি কষ্ট করে এক মেয়ে, আজ তার সেই পরিবারটার পাশে কে দাঁড়াবে সেটা একবার ভাবা উচিত। অনেক রাজনীতিবিদ আসবে, নিজেদের তাওয়া গরম করে চলে যাবে, কিন্তু 1 বছর পরে এই পরিবারটা কোথায় হারিয়ে যাবে? তার বাড়িতে শুধু তার মেয়ের ছবি ঝুলবে, চোখে বাবা মার জল থাকবে, আর ফটোয় প্রত্যেক বছর হার চাপবে, কেউ তার পাশে থাকবে না। হয়তো রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মানবিক মুখ রয়েছেন, নিশ্চয়ই তার বাবা মার জন্য ভবিষ্যতের কথা ভেবে কিছু করে দেবেন, এটা আমি আশা রাখি। নিশ্চয়ই যদি তার কেউ বাড়িতে চাকরি পাওয়ার যোগ্য থাকে, অন্তত তার পরিবারটা যাতে চলে, একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদি চাকরি না হওয়ার কেউ থাকেন, এমন
একটা মোটা আর্থিক সাহায্য, যাতে বাবা মাকে বৃদ্ধ বয়সে রাস্তায় রাস্তায় ঘুরতে না হয়। কারণ শুনেছি এই মহিলার, এই চিকিৎসকের জন্যই তার বাবা মা সর্বস্ব খরচ করেছেন, এবং বর্তমানে তিনি একা এক মেয়েই ছিলেন। পরিবার, বাবা মা ভেসে যাতে না যায়, সরকারের আমার এতটুকু বিশ্বাস সরকার নিশ্চয়ই আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ক্ষেত্রে, এসব ক্ষেত্রে অতি আগেই এগিয়ে আসেন। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল, তাদেরও ফান্ডিং কিছু কম নাই। তারা যেরকম এই সিপিএম এর মোহাম্মদ সেলিম এত লাফালো, আমি সিপিএম এর মোহাম্মদ সেলিমকে আবেদন রাখবো যে নিজেদের ফান্ড থেকে দিন না 5 লাখ টাকা তার মা বাবার ভবিষ্যতের জন্য। সেটা করুন, পতাকা লাগিয়ে রাজনীতি না করে। বিজেপির ফান্ডের অভাব নেই, রাজনীতি না করে। অগ্নিমিত্রা পালের বক্তব্য শুনছিলাম, কি বড় বড় বক্তব্য, সেসব বক্তব্য দিন। নিজের রাজনৈতিক তাওয়া গরম না করে বলুন না কেন্দ্র সরকারকে এই পরিবারটার জন্য একটা 50 লক্ষ টাকার কিছু একটা সাহায্য ঘোষণা করুন, তাহলে তো সেগুলো আরো ভালো হবে। রাজ্যের মানুষ আপনাদের প্রতি আরো বিশ্বাস জানবে যে না, পাশে রয়েছে। শুধুমাত্র লেকচার মারতে আসে না, শুধুমাত্র একটা ঘটনা কাকের মতো ছো মেরে বসে আছে, কখন একটা ঘটনা ঘটবে আর আমি পতাকা নিয়ে গিয়ে হাজির হব, সেসব পরে করবেন। পরিবারটার পাশে আগে দাঁড়ানোর চেষ্টা করুন, তবেই তো মানুষ মানুষের কাজে আসবে। রাজ্য সরকার নিশ্চয়ই করবে, এটা আমি আশা রাখি। এই আশা রেখে, এই যে মহিলা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, চিকিৎসক আমাদের ছেড়ে চলে গিয়েছেন, এরকম ঘটনা আর যেন কোথাও না হয়, এই আশা রেখে তার আত্মার চিরশান্তি কামনা করে সকলকে বলবো, পরিবারের যে যেখানেই রয়েছেন, যদি যেভাবেই পারেন এই পরিবারটার পাশে দাঁড়াবেন, তাদেরকে সাহায্য করবেন। বলবো যে সকলে সজাগ থাকুন এবং সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কাম্য করবো এরকম ঘটনা যেন না ঘটে, এবং যে নির্যাতিতার পরিবার, তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল, এবং তার যে নির্যাতিতা এরকম ঘটনা ঘটেছে, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তার প্রতি সমবেদনা জানাই, তার আত্মার চিরশান্তি কামনা করি। যদিও তার আত্মা যতদিন না এই দোষীরা ঝুলছে, ততদিন তার আত্মা আমি জানি যে হয়তো শান্তি পাবেন না। তবুও এই বিচার ব্যবস্থা যেন তাড়াতাড়ি তাকে বিচার পাইয়ে দেয়, এই আশা রেখে, এই কামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। মৃত্যুটা খুবই অমানবিক, নক্কারজনক, নৃশংস, এবং সত্যি আমার মনে হচ্ছে আমার পরিবারের কেউ হারিয়ে গেছে। এই ধরনের ঘটনাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না, এবং সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা যে ক্ষোভ দেখাচ্ছেন সেই ক্ষোভ সঙ্গত বলে আমি মনে করি। এর মধ্যে কোনো অস্বাভাবিকতা কিছু নেই। তারা যে ডিমান্ড গুলো করছে, প্রত্যেকটা ডিমান্ডের সাথে আমি একমত। তারা যা ডিমান্ড কালকে পর্যন্ত করেছিলেন, প্রত্যেকটা পুলিশ কিন্তু মেনে নিয়েছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, কালকে আমি ঝাড়গ্রামে ছিলাম এবং আমি আস্তে আস্তে রাস্তায় খবর রাখছিলাম, এবং আমি বাবা মার সাথেও কথা বলেছি। এখন যেটা আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি সেটা হচ্ছে, ফাস্ট ট্র্যাক কোর্টে কেসটা নিয়ে এসে একেবারে দরকার হলে ফাঁসির আবেদন জানানো হোক। যে কালপিট এই ঘটনা করেছে তার কোনো ক্ষমা নেই, এবং তাদের বিরুদ্ধে একজনকে তো অলরেডি গ্রেফতার করেছে, এবং কেসটা ব্রেক থ্রু নিশ্চয়ই হয়েছে, নিশ্চয়ই হয়েছে বলেই মনে করি। এবং আরো কিছু দেখুন, আমরা ইতিমধ্যেই প্রত্যেকটা হসপিটালে যাতে ডাক্তারদের গায়ে কেউ হাত না দেয়, আমরা পুলিশ ক্যাম্প, পুলিশ জব, এবং বিশেষ করে আমাদেরও যেমন একটা দায়িত্ব আছে, তেমনি হাসপাতালের প্রিন্সিপাল সুপার তাদেরও একটা দায়িত্ব আছে, যারা আভ্যন্তরীণ নিরাপত্তাটা দেখে, আভ্যন্তরীণ ব্যাপারটা দেখে। তাদের দিক থেকে কোনো নেগলিজেন্স ছিল কিনা সেটাও কিন্তু আমরা তলিয়ে দেখব। এবং আমি পরিষ্কার বলতে চাই যে আমি আবেদন করবো ছাত্র সমাজের কাছে, তারা যদি মনে করে এই কেসে তাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আস্থা নেই, তারা যে কোনো এজেন্সির কাছে যেতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা চাই এই কেসটার সঠিক বিচার হোক, এবং আমি অলরেডি বলেছি ফাস্ট ট্র্যাক কোর্টে উইদিন 3-4 ডেজ মামলা করে, মানে দোষীদের পেশ করে, এবং দরকার হলে শাস্তির দাবি জানাতে হবে, যাতে এই ধরনের ঘটনা কেউ করতে সাহস না পায়। একদম, আপনি বলছেন দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, এবং তার জন্য সরকার যা করার করবে। আপনি খুব বড় একটা কথা বললেন যে কেউ যদি মনে করে যে এজেন্সি, মানে কেউ ধরুন সিবিআই তদন্তের দাবি করলেন, তাহলে আপনার সরকার সিবিআই তদন্তের দাবি মেনে নেবে? আমাদের কোনো আপত্তি নেই। আমি বলছি এই কারণে যে আমাদের তো কোনো কিছু লুকোনোর নেই। তার কারণ হচ্ছে আমরা চাই ঘটনাটা সঠিক তদন্ত হোক। পুলিশ অলরেডি তদন্ত করছে সম্পূর্ণভাবে। মানে সিপি কাল সারাক্ষণ হসপিটালে ছিলেন, এবং রাত 2টা পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্টে ছিলেন। আজ সকালেও তাদের সাথে আমার কথা হয়েছে, এবং আমি পরিষ্কার বলে দিচ্ছি, যেই হোক তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রয়োজনে আমাদের ফাঁসির আবেদনে জানাতে হবে। যদিও আমি ফাঁসির পক্ষে নই, কিন্তু কিছু কিছু কেস আছে যেখানে এদের শিক্ষা দেওয়ার জন্য, যাতে ফার্দার কেউ এর ধরনের ঘটনা করতে না পারে, তার জন্য
এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন আছে, এবং সেই জন্য বলেছি কেসটাকে ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যেত। কারণ আমার মনে হচ্ছে বালুরঘাটের একটা কেস আমরা 3 দিনে করেছিলাম, সুতরাং হবে না কেন, চেষ্টা করতে হবে। এবং আমি ডাক্তার, দুনিয়ার ডাক্তাররা খুব দায়িত্ববান, তারা কিন্তু কখনো রোগীকে চিকিৎসা থেকে বিরত করেন না। তারা আন্দোলন করুক, মিছিল মিটিং করুক, কিন্তু তাদের সাথে সাথে তারা রোগী পরিষেবাটাও চালু করুন, এটা আমার একটা আবেদন থাকবে। আর স্বাস্থ্য ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকেও কালকে আমি হসপিটালে পাঠিয়েছিলাম দেখে আসার জন্য, এবং তাকেও আমি বলেছি যে দেখো কোনো ফাঁকফোকর আছে কিনা দেখো। সবকিছু থাকা সত্ত্বেও এই ঘটনাটা ঘটেছে সেমিনার হলে, এবং চারিদিকে সিসিটিভি আছে, সবকিছুই আছে। আমি বুঝতে পারছি না এত সাহস হলো কি করে। তবে যাকে ধরা হয়েছে তার ওখানে যাতায়াত ছিল, এইটুকু। আপনার কি মনে হয় যে কোনো মানে ইনসাইডারেরই কাজ, নয়তো সাধারণ রোগী বা তার আত্মীয়রা তো ওখানে পৌঁছতে পারবে না, বিশেষ করে রাত্রিবেলা? হ্যাঁ, যারা ওখানে বিভিন্ন কাজে যাতায়াত করেন তাদের মধ্যেই কেউ হবে। যাকে ধরা হয়েছে সে তো যাতায়াত করতো। দিদি, আমার শেষ প্রশ্ন, যে জুনিয়র ডাক্তাররা যারা বিভিন্ন হাসপাতালে এই মুহূর্তে কর্মবিরতিতে সামিল হয়েছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? আমি বলবো যে তাদের যা দাবি আছে তাদের খুব সঙ্গত। একটা সহকর্মীকে হারানোর বেদনা সবাইকেই আঘাত দেয়, এবং আমি মনে করি আমার পরিবারেও 2জন ডাক্তার আছে, জুনিয়র ডাক্তার। আমি পরিষ্কার বলছি, তাদের সাথে আমি আগেও ছিলাম, আমি ওদের খুব ভালোবাসি, এবং ওদের সাথে আমি আগেও ছিলাম, এখনো থাকবো। ওদের যে কোনো ডিমান্ড যা ওদের স্বাস্থ্যের সংযোগ মানে কার্যকরী হবে তার সাথে আমরা একমত, কোনো অসুবিধা নেই। দরকার হলে আমি প্রিন্সিপাল সেক্রেটারিকে আবার পাঠাতে পারি হাসপাতালে, সিপিকে আমি আবার পাঠাতে পারি। তবে আরজিকরটা একটু বাড়াতে হবে স্পেসটা। আমরা চেষ্টা করছি, ওখানে একটা জায়গা আছে, ওই ট্রাম ডিপো ছিল আগে, এখন তো ট্রাম ওখানে চলে না, ফলে ওই জায়গাটা যদি আরজিকরকে কোনো মতো দেওয়া যায় তাহলে ওদের একটা বিল্ডিং আর একটা হতে পারে, এবং সেখানে স্পেসটা একটু বাড়তে পারে, সুযোগ আছে। একদম, আর সেটা আমরা চেষ্টা করছি, কারণ ওটা খুবই কনজেস্টেড এরিয়া। দিদি, অনেক ধন্যবাদ।